নমস্কার, আমি দিব্যাঙ্গনা। ইউটিউবে আমার প্রথম ভিডিওয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি ভিডিওটা শুরু করছি আমাদের পুরী ভ্রমণ নিয়ে। যে কোনো শুভ কাজ কি প্রভুর আশীর্বাদ ছাড়া করা যায়? তাই ইউটিউবের জার্নিটাও শুরু করলাম প্রভুর ধামে দর্শনের একটা ভিডিও দিয়ে। আশা করছি সবার ভাল লাগবে, সবাই পাশে থাকবেন। অবশ্যই ভুল ত্রুটি হলে জানাবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। সেদিন ছিল 1 আগস্ট, সকাল থেকে মুষলধারায় বৃষ্টি। দুপুর গড়িয়ে সন্ধে হলেও যখন বৃষ্টি থামলো না, তাই কিছুটা সময় হাতে রেখেই আগে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেদিন আমাদের হাওড়া থেকে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরার কথা রাত্রি 10:30টায়, কিন্তু হাওড়া স্টেশনে ঢোকার কিছু আগেই জানতে পারি ট্রেনের সময় পরিবর্তন হয়েছে, পিছিয়ে গিয়ে হয়েছে 11:55। সে যাই হোক, এই হাওড়া ব্রিজে যখন পৌঁছে গেলাম তখন তো আলাদাই একটা অনুভূতি। স্পেশালি জানি না সবার ক্ষেত্রে হয় নাকি, তবে আমার মনে হয় আমরা বাঙালিদের হাওড়া ব্রিজের সাথে একটা কানেকশান তো রয়েইছে। আর তার ওপরে যদি গোটা পরিবারকে নিয়ে হাওড়া থেকে ট্রেন ধরে দূরে কোথাও বেড়াতে যাওয়ার থাকে, তাহলে বোধহয় এই হাওড়া স্টেশন পৌঁছে গেলে আলাদাই অনুভূতি কাজ করে। কিন্তু দেখুন, পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে অনেকক্ষণ আগেই। তবে যেটা গণ্ডগোল হয় সেটা হচ্ছে প্ল্যাটফর্মের কোনো আপডেটই নেই যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। অনলাইন অ্যাপগুলোয় এক জায়গায় দেখাচ্ছে 14 নম্বর, এক জায়গায় দেখাচ্ছে 21 নম্বর। এবার 14 নম্বর হচ্ছে পুরনো কম্পাউন্ডে, আর 21 নম্বর নতুন, মাঝখানে অনেকখানি ডিস্টেন্স। তাই হুড়োপুটি করে তো এত লাগেজ নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে যাওয়া সম্ভব নয়। তাও আমরা দেখে শুনে রওনা দিলাম যে না, 21 নম্বরেই হয়তো ট্রেনটা দেবে, সেখানে পৌঁছাই। এবং ট্রেন আমাদেরকে 11:15টার সময়ও নয়, আমরা ট্রেন পাই রাত্রির 1:40-এ। যাই হোক, 4 ঘন্টার ট্রেন লেট করেও যখন পৌঁছে এই প্রথম সমুদ্র দর্শন, সমস্ত ক্লান্তি, রাগ, ক্ষোভ, অভিযোগ সব এক নিমেষে চলে যায়। ভেবেছিলাম হোটেলে গিয়ে ব্যাগ রেখেই চলে আসব, কিন্তু সারাদিনের ওই ধকলে শরীরটা আর দেয়নি। তাই সেদিনটা দুপুরবেলায় খেয়ে দিয়ে হোটেলেই বিশ্রাম করে সন্ধে নামতেই চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। সপরিবারে সমুদ্রের ধারে বসে সারাটা সন্ধ্যা কাটিয়েছিলাম। আর ছোট থেকে বড় সবার মনেই তো সমুদ্র একই রকমের দাগ কাটে, তাই না? সমুদ্রের পাড় ধরে হাঁটতে শুরু করেছিলাম। ভেবেছিলাম সমুদ্রে পা ভেজাবো না। কার সাধ্যি? সমুদ্রদেব যদি চায় তোমার পা ভেজাবেন তো পা ভেজাবেন, যদি চায় মাথা থেকে পা অবধি পুরোটাই ভিজিয়ে দেবেন, উনি এক ঢেউয়ে সবটাই করতে পারেন। আমাদেরও তাই হলো। গেছিলাম শুধুমাত্র সমুদ্রের ধার দিয়ে হাঁটতে, পুরো পা ভিজিয়ে চলে এলাম। বসেছিলাম চেয়ার নিয়ে ওখানে অনেকক্ষণ, সমুদ্রের অসংখ্য ঢেউ গুনছিলাম গোটা পরিবারকে নিয়ে। আর পিছনে চাওয়ালা, বিভিন্ন হকার দাদাদের ঘুরে আনাগোনা, সবটাই ভীষণ ভালো লাগছিল। যাই হোক, সমস্তটা এনজয় করে সমুদ্রের পাড়ে অনেকক্ষণ সময় কাটিয়ে অনেক সমুদ্রের ঢেউ গুনে অবশেষে ডাক এড়াতে পারলাম না পুরীর সি বিচের বিখ্যাত এই মদনমোহনের। এই মদনমোহন এই সমস্ত হকারদের যে ডাক, এবং শুধু ডাক নয়, তাদের এই মদনমোহন কথাটা বলার একটা আলাদা টোন আছে না, সেই টোনটাই যেন আমার মনে হয় পুরীর সি বিচকে অন্যান্য বিভিন্ন সমুদ্র সৈকতের থেকে আলাদা করে। তবে হ্যাঁ, ছানাপোড়াও ছিল। আমি ছানাপোড়ার থেকে মদনমোহন খেতে বেশি ভালোবাসি, তাই আমি 2টো মদনমোহন ওখানে খেলাম। বাকিরা কেউ খেলোই না, খুব একটা সাদাসাদিও করিনি। মিষ্টির ব্যাপারে বা যে কোনো খাবার জিনিসের ব্যাপারে ভাগ দিতে আমি একটু কমই পছন্দ করি। যাই হোক, মদনমোহন খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে সেদিনের মতন চলে গিয়েছিলাম হোটেলে ফিরে। পরদিন সকালবেলায় চলে এসেছিলাম আবার সমুদ্রের কাছে। সেদিন সকালে আমরা তার আগে পুজো দিতে গেছিলাম জগন্নাথ ধামে, কিন্তু সেখানে তো ফোন অ্যালাউ না। এবছর গিয়ে দেখলাম যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা আসলে আগের বারেও এতটা চেঞ্জ দেখতে পাইনি। এবার দেখলাম যে পুরীর চত্বরের মধ্যে আপনি ফোন নিয়ে যেতে পারবেন, এবং মন্দিরের একদম মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে আপনাকে ফোন জমা করতে হবে। আগে তো এরকম ছিল না। আগে আমরা বাইরের যে দোকানগুলো, সেই দোকানেই জুতো খুলে ফোন জমা দিয়ে তবেই মন্দিরে প্রবেশ করতাম। কিন্তু এবছর দেখলাম নিয়ম আলাদা, তাই আমরা কোনো রকম মোবাইল নেইনি, হোটেলেই রেখে গেছিলাম। তাই সেই সমস্ত ফুটেজও ক্যাপচার করতে পারিনি। সে যাই হোক, পুজো দিয়ে সমুদ্র দর্শন করে বাড়িতে এসে দুপুরবেলায় সেদিন আমাদের প্রাপ্তি হয়েছিল প্রভুর অন্নভোগ। আমাদের যিনি পূজারী, তিনি বলে দিয়েছিলেন দুপুরবেলায় কিন্তু কোনো রকম বাইরে থেকে খাওয়া দাওয়া অর্ডার করবে না,
আমি তোমাদের সবার জন্য ভোগ পাঠাবো। অদ্ভুতভাবে জানেন, আমি মাকে বললাম কি, আমরা 7 জন মানুষ, এইটুখানি ভোগ দিয়ে গেল, তুমি কাকে কি খাওয়াবে মা? মা তখন একটা কথা বলল, তোমার মনে হচ্ছে যে এখানে এইটুকু ভোগ আছে, কিন্তু প্রভুর ভোগ তো খেয়ে কোলাতে পারবে না, দেখো। আর শুধু ভোগই দিয়ে যায়নি, ভোগ খাওয়ার জন্য যাতে আমরা প্লাস্টিকের বা থার্মোকলের অন্য কোনো রকম থালা ব্যবহার না করি, তার জন্য একদম কলা পাতাও দিয়ে গেছিলেন। আর কত রকমের মেনু দেখেছেন, ভাত, ডাল, এই সাদা একটা হলুদ হলুদ খিচুড়ির মতন দেখতে, ওর পিছনেও একটা গল্প আছে, কোনোদিনও মায়ের থেকে জেনে আপনাদের জানাবো। খিচুড়ি, পোলাও, সমস্তটা, রাবড়ি, মালপোয়া, অসাধারণভাবে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে সাক্ষী হলাম আরেক অপূর্ব দৃশ্যের, জগন্নাথ প্রভুর মন্দিরের ধ্বজা ওড়ানোর। এই উপরে দেখছেন একটি মানুষ কিভাবে পিছন দিক থেকে প্রভুর মন্দিরের চূড়ায় উঠে তারপর যে পতাকা তা পরিবর্তন করার আগে ওই উঁচুতে উঠে উনি 2 হাত মেলে দিলেন। আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল ওইখান থেকে 2 হাত যে উনি মেলে দিলেন, ওইখান থেকে ঠিক উনি কি কি দেখতে পেলেন, ওইখান থেকে কি সমুদ্র দেখা যায়, কি অনুভূতি তার মধ্যে কাজ করে, তিনি কতটা পূর্ণবান একজন মানুষ, ভীষণ জানতে ইচ্ছা করছিল। এই ধ্বজা ওড়ানো দেখলাম, একবার মনে হচ্ছিল কি আর যাব না, যেটা আমাদের হয় দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর উঠে বেরোতে ইচ্ছা করে না। কিন্তু এবছর জানি না কেন ভীষণ এক টানে পৌঁছে গেলাম। আর ঠাকুরকে বললাম, তোমায় অসংখ্য ধন্যবাদ, তুমি টেনে নিয়ে আসলে বলেই এই অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম। এই সময়ের সাউন্ডটা তো আমি অফ করে দিয়েছি, আশেপাশে কত মানুষের যে কত ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ চিৎকার। এবং আমরা বাঙালিরাও ওখানে ছিলাম, পুরীতে তো এখন বাঙালি পর্যটক প্রচুর। আমি জানি না যে উড়িয়া বা অন্যান্য বিভিন্ন জাতির মধ্যে উলুধ্বনির প্রচলন আছে কি না, তবে হ্যাঁ, আমরা ওখানে যে কজন বাঙালি ছিলাম সবাই মিলে সুন্দর আমরা উলুধ্বনি দিয়ে 2 হাত তুলে প্রভুকে ডেকেছি। ভীষণ আলাদা, মানে ভীষণ তৃপ্তি। এই অনুভূতি হয়তো শব্দে প্রকাশ করা যায় না। ওই মুহূর্তে সেইখানে দাঁড়িয়ে এত ভক্তি ভরে মনের ভিতরটা এত ভালো লাগছিল। আর আমি তো একজন খাঁটি বাঙালি, আমার বারবার মনে হচ্ছিল, মানে আমি একজন খাঁটি বাঙালি কথাটা বলা হয়তো ভুল, আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছি বাড়িতে দুর্গাপুজো দেখে। আর দুর্গাপুজো বা যে কোনো অনুষ্ঠান মানেই আমার কাছে হচ্ছে একদম ভীষণ জোরে ঢাক বাজবে, শঙ্খ বাজাবো, পাশে মা বাম্মারা হুলু দেবে, এইগুলো শুনে আমি বড় হয়েছি। তো এই সময়ও আমার মনে হচ্ছিল এত ভালো একটা মানে অনুষ্ঠান বলুন বা নিয়ম নীতি বলুন, যে ওই মন্দিরের চূড়ায় একজন উঠে ধ্বজা ওড়াচ্ছে, এখানে ঢাক ঢোল কেন বাজে না, কেন শঙ্খ বাজছে না। পরে অবশ্য শুনতে পেয়েছিলাম যে মন্দিরের ভিতর থেকে শঙ্খ বাজছে। সমস্ত স্মৃতিকে সঙ্গে নিয়ে সেই দিনটাও কেটে গেল। অবশেষে চলে এলো সব থেকে কষ্টের এই দিনটা, যখন প্রথম পুরী স্টেশন থেকে গাড়ি করে হোটেলের দিকে রওনা দিই। এই যে সমুদ্র দেখার প্রথম দর্শনটা এত ভালো লাগে, ঠিক ততোধিক কষ্ট হয় যখন শেষবারের মতন সমুদ্রকে দেখে নিয়ে রওনা দেই পুরী স্টেশনের উদ্দেশ্যে, পুরী থেকে হাওড়া ফিরবো বলে। উড়িষ্যার এই রাস্তাঘাট সমস্তটাকে মোবাইল বন্দি করে নিচ্ছিলাম, যে আবার যতদিন না যেতে পারি ততদিন পর্যন্ত এই ভিডিওগুলোকে দেখেই মন ভালো করব। আর এখন তো এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেই থাকবে। এবার পুরী স্টেশনে পৌঁছে গিয়ে আমার আরেক কীর্তি জানেন, যখন উঠছি দূর থেকে আমি দেখছি, আমি পড়তে পারছি না যে বোর্ডের মধ্যে কি লেখা আছে। পরে দেখতে পাই বোর্ডের মধ্যে তো উড়িয়ায় লেখা, আমি পড়বো কী করে। যাই হোক, সেদিন ফেরার সময় আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, পুরী হাওড়া বন্দে ভারত। তো যাতে আমার সঙ্গে যারা গেছিলেন, আমার বাবা মা, আমার জেঠু, তারা সবাই আরও একদিন ছিলেন পুরীতে, কিন্তু আমাদের সোমবার অফিস, তাই আমি আর আমার হাজব্যান্ড থাকতে পারিনি, চলে এসেছিলাম। আর বন্দে ভারতে উঠতেই পরিষেবা শুরু, পেপার, জল সবটাই দিয়ে গেল। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে যেটা আমি লক্ষ্য করলাম বারবার ওখানে বারবার এসে ক্লিন করছে ওরা। কিছুক্ষণ
বাদেই আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চেও খুব ভালো মেনু দিয়েছিল। আর সব থেকে যেটা আমার ভাল লাগলো সেটা হচ্ছে যে এর আগেও রেলের বহু খাবার আমরা খেয়েছি, কিন্তু বন্দে ভারতের খাবারের টেস্ট যথেষ্ট ভালো। জিরা রাইস, ডাল, দুটো পরোটার দিয়েছিল, ভাজি আর চিকেনটা দেখে প্রথমে আমার মনে হচ্ছিল সেই একই বিচ্ছিরি হয়তো খেতে হবে। ছোট্ট 2 পিস মাংস দিয়েছে, খুব একটা ভক্তি আসছিল না, কিন্তু পরে যেই একটু টেস্ট করে দেখলাম যে না, খেতে যথেষ্ট ভালো। তাই দেরি না করে ফটাফট সাবড়ে দিলাম। শেষ করতে না করতেই চলে এলো আইসক্রিম। আর কর্তামশাই আমার আইসক্রিম খান না, তো ও হয়তো হার্ডলি 1-2 চামচ খেলো, ব্যাস। ট্রেনে তো কোনো কাজ নেই, সময় হাতে নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুন্দর 2খানা আইসক্রিম খেয়ে নিলাম। খুব একটা রোগা তো আমি, তাই ভয় পাইনি। যাই হোক, খেয়ে ভাত ঘুম দিতে না দিতেই ওরা ডেকে দিয়ে গেল সন্ধেবেলার স্ন্যাক্স, চা, একটা খাস্তা কচুরি, লটি চকোপাই, এই ডায়েট চিরাটা, আর তার সাথে একটা ফ্রুটির মতোই দেখতে কিন্তু অন্য ব্র্যান্ডের। আমি জানি না রেল এই সমস্ত ব্র্যান্ডগুলো কোত্থেকে খুঁজে পায়। যাই হোক, ঘুরে এসে পৌঁছে গেলাম বাড়িতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।